জাতীয় রাজনীতি থেকে আমরা একটু আন্তর্জাতিক রাজনীতিতে ফিরে যাই আর কি, অল্প করে যদি বলি যে ইরানের ওইখানে আলাপ আলোচনা হচ্ছে। এর মধ্যে দেখলাম যে পাকিস্তানে হচ্ছে প্রথম রাউন্ড আলোচনা তো হচ্ছে, দুই পক্ষ এক হতে পারে নাই। আবার সেকেন্ড রাউন্ড আলোচনা হবে কিনা এইটাও এখনো ঠিক নাই। তবে দুই পক্ষ এই মুহূর্তে পাকিস্তানে উপস্থিত আছে এবং পাকিস্তানে উপস্থিত থেকে সেখানে তারা আলাদা করে পাকিস্তানের সাথে কথা বলছে, বাট নিজেরা দুই পক্ষ সরাসরি মুখোমুখি হচ্ছে না। এইটা মনে হয় আমরা দেখলাম যে যুদ্ধ এই মুহূর্তে এই অবস্থায় আছে। আজকে হচ্ছে এপ্রিলের 25 তারিখ 2026 সাল। এর পাশাপাশি আরো যেমন ওই যে হরমুজ প্রণালীতে কিন্তু এর ফাঁকে ফাঁকে আমেরিকাও একটা ব্লকেট দিছে। আবার ওইদিকে ইরান হচ্ছে দুইটা জাহাজকে হরমুজ প্রণালী থেকে ধরে নিয়ে গেছে। আমেরিকা একটা জাহাজ, ইরানি জাহাজ ধরে দিছে। আমেরিকার ব্লকেটটা অবশ্য তারা বলছে যে শুধু ইরানের কোনো জাহাজ চলাচল করতে পারবে না, ইরানের ঘাঁটিতে যেতে পারবে না, অন্য জাহাজ চলাফেরা করতে পারবে। কিন্তু এরপরেও আমরা দেখি নাই যে অন্য জাহাজ আসলে ওইভাবে খুব একটা পার করছে। অল্প কিছু পার হয়েছে এবং এর মধ্যে ইরান একবার বা দুইবার আক্রমণ করছে কয়েকটা জাহাজে এবং দুইটা জাহাজ তো ধরে নিয়ে গেছে বললাম। এর মধ্যে আবার এই যে মাইন নিয়ে একটা ইয়ে চলতেছে যে ওখানে প্রচুর মাইন পোতা আছে কিনা, এবং সেটা হচ্ছে উদ্ধার করার জন্য আবার বিশ্বের বিভিন্ন দেশ একত্রিত হয়ে একটা দল করার চেষ্টা করছে আর কি, যে যারা হচ্ছে এই হরমুজ প্রণালী থেকে যদি মাইন থেকে থাকে তারা সেটা পরবর্তীতে এই জায়গাটা ক্লিন করবে। তো এইটা হচ্ছে যুদ্ধের পরিস্থিতি আর কি এই মুহূর্তে ইরানের ইরান তারা মানে আজকেও দেখলাম তারা যেটা বক্তব্য, যে আমেরিকার যে সবচেয়ে মানে কি বলবো যে তাদের যে দাবি যে সবকিছু ইয়ে করে ফেলতে হবে ইউরেনিয়াম রিলেটেড, সেইটার সাথে মনে হয় ইরান এখনো একমত না। এইটা কি আপডেট নাকি এর মধ্যে আমি কিছু বাদ পড়লো? তো তোমার this is the update so far actually. So like আর যে বর্তমানে যে সিজফায়ার চলছে যুদ্ধবিরতি, সেটা হচ্ছে যে কাইন্ড অফ লাইক ইনডেফিনিট, কোনো সেট টাইম দেওয়া হয়নি আগের মতো। সেটাতে এক্সটেন্ড করা হয়েছে, 2 সপ্তাহ দেওয়া হয়েছিল, তারপরে এক্সটেন্ড করা হয়েছে ইনডেফিনেটলি। তো Iran was not willing to participate in this ceasefire unless Lebanon, Israel যদি ওইটা যদি কনফ্লিক্ট যদি বন্ধ না হয়, তো সেটাও ইভেন্চুয়ালি সিজফায়ার হয়েছে। তো there is a possible talk between Lebanon and Israel, mediator হবে US, but পাকিস্তানেরটা তো হলো গিয়ে Pakistan was preparing for another talk, তো Iran was not willing to take part in it. তো আজকে দেখলাম যে ট্রাম্পও, যে এখন লেটেস্ট নিউজ যে ট্রাম্পও হলো গিয়ে বলেছে যে যাচ্ছে না তারা, আমেরিকান ইনভয়েস যাবে না। তো this is the latest update. So actually in reality there's মানে ইমপ্রুভমেন্ট বলতে গেলে ইমপ্রুভমেন্ট হয় না। এটা বন্ধ হয়েছে তোমার যে আক্রমণের যে ব্যাপারটা ছিল সেটা বন্ধ হয়ে অন্তত এই মুহূর্তে একটা ওই যে জাহাজ ভিত্তিক বা হরমুজ প্রণালী ভিত্তিক একটা রাজনীতি চলতেছে। আমার দৃষ্টিতে সেটা হয়তো বেটার দেন দ্যাট, অ্যাটলিস্ট যে অনেক মানুষ যে মারা যাচ্ছিল বা অনেক কিছু ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছিল, তার চাইতে এইটা হয়তো আই গেস কম ক্ষতিকর। কিন্তু এইটার আবার গ্লোবাল ইমপ্লিকেশন আছে, যেটা প্রায় আজকে মনে হয় 58 বা 59তম দিন যুদ্ধ শুরুর পর থেকে, যখন মানে সারা পৃথিবীতে ওই ফেব্রুয়ারির 28 তারিখ থেকে মোটামুটি আমরা একটা এপিসোডে এটা একটু বিস্তারিত দেখাইছিলাম যে এখান দিয়ে সারা পৃথিবীর প্রায় 20% তেল আসা যাওয়া করে। তারা হচ্ছে মূলত এশিয়ার যে কান্ট্রিগুলোতে, এখানে হচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো এখান দিয়ে তেল পাঠায়। এর বাইরেও তারা হচ্ছে ভূমধ্যসাগর ওদিক দিয়েও কিছু তেল পাঠায়। ভূমধ্যসাগর নাকি কি বলবো এটাকে, আরব সাগর, যাই হোক আমার এই মুহূর্তে দেখতে হবে। কিন্তু এই যে 20% তেলের প্রবাহ, লোহিত সাগর, রাইট, তো সেখানে এই 20% তেল যে যাচ্ছে না, এটার কি একটা গ্লোবাল ইমপ্লিকেশন আমরা অলরেডি দেখা শুরু করেছি। তো পৃথিবীর বিভিন্ন দেশে তেল নিয়ে কিছুটা রেশনিং হচ্ছে, বাংলাদেশেও যেমন তেল নিয়ে একটা অ্যাপ বেরোইছে, যেখান দিয়ে তুমি যদি অ্যাপ দিয়ে গ্যাস স্টেশন থেকে তেল নাও তাহলে তোমাকে মনে হয় একটু বেশি তেল দেওয়া হবে, আর যদি তোমার কাছে এটা না থাকে, রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে মনে হয় তুমি কম টাকার তেল পাও। এরকম একটা ব্যাপার চলতেছে। তো অন্যান্য জায়গাতে আমরা দেখছি যে আগেও আলোচনা করতেছিলাম যে তারা অফিস একদিন কমায় দিছে, তারপরে আরো কিছু ঘটনা ঘটছে। তো এই 59 দিন, এই 60 দিন যদি তেল বন্ধ থাকে,
এর ফলশ্রুতিতে কিন্তু এইটার একটা দীর্ঘমেয়াদী প্রভাব সামনে পড়বে। কারণ কি, যেমন আমি গতকালকে রয়টার্সের একটা রিপোর্ট দেখতেছিলাম যেখানে তারা বলতেছে যে গ্লোবালি হচ্ছে 8.2 বিলিয়ন ব্যারেল রিজার্ভ আছে সারা পৃথিবীর, মানে তেলের সোর্স না, মানে বাট অন্যান্য তাদের সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের টোটাল করলে 8.4 বিলিয়ন ব্যারেল। এবং যুদ্ধ শুরুর পর থেকে এই রিজার্ভ থেকে ভেঙে ব্যবহার করতে হচ্ছে যেহেতু অনেক দেশকে, তো সেটা হচ্ছে এখন $7.6 বিলিয়ন নেমে আসছে, মানে হচ্ছে প্রায় $600 মিলিয়ন ব্যারেল গত 2 মাসে এই রিজার্ভগুলো থেকে ব্যবহার করা হয়েছে। এবং এর বাইরেও যে নর্মাল তেল যাওয়ার কথা ছিল সেটাও যাচ্ছে না। তো তোমার যখন যুদ্ধটা থামবে, তেল প্রবাহ যদি স্বাভাবিকও হয়, সেইখানে আমরা বেশ কিছু ঘটনা দেখবো আর কি, যে তোমার প্রথমত এই রিজার্ভগুলো ফিল আপ করবে এই বিভিন্ন দেশ। তারপরে হচ্ছে এই যে 2 মাসের বা 3 মাস বা 4 মাস যতদিনই হয়, সেটার যে ঘাটতি, সেই ঘাটতি মানে তাদের তো ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে আছে, তাদের অনেক কাজকর্ম বন্ধ হয়ে আছে, এই কাজকর্মগুলো তো তাদের করতে হবে। তখন তাদের অতিরিক্ত তেল লাগার একটা সম্ভাবনা আছে কিনা। তো এই ব্যাপারগুলো মিলে তোমার হচ্ছে একটা কি বলবো, যে একটা কমপ্লিকেটেড ইস্যু হয়ে দাঁড়াইতে পারে কিনা সামনে, কি তেলের মানে চাহিদা আরো আচ্ছা, তৃতীয় কারণ যেটা বলতে যাচ্ছিলাম, যে রপ্তানিকারক দেশগুলো, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, তাদেরও কিন্তু ক্যাপাসিটি বা ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদেরও হচ্ছে ডিমান্ড অনুযায়ী ওইভাবে সাপ্লাই দেওয়ার একটা ক্যাপাসিটি থাকবে কিনা, সুযোগ থাকবে কিনা, বা পরিবহনের সুযোগ থাকবে কিনা, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ বা গ্লোবালি হচ্ছে এই মুহূর্তে যদি যুদ্ধ থেমে যায়, সেক্ষেত্রে হয়তো 2 মাসের একটা প্রভাব পড়বে। আবার যদি আমরা দেখি যে এই আলাপ আলোচনা বা একটা নেগোসিয়েশনে পৌঁছতে যদি 3-4 মাস লেগে যায়, তাহলে সেটার একটা দীর্ঘমেয়াদী একটা অর্থনৈতিক প্রভাব হয়তো সারা পৃথিবীতে পড়ার সম্ভাবনা আছে, মানে ইরাক যুদ্ধের এই প্রভাব আর কি। Yeah. Already the disruption has caused up to $50 billion in oil supply so far. Yeah, of course, the disruption. So another thing I want to add is that like some of the countries are not really rushing into this. Like যেভাবে বলতেছি যে oil price বেড়ে গেছে, কিছু country, কিছু কোম্পানির জন্য this is like a blessing. They don't want to go back to the old price because like they're একটা opportunity মতো, যে হলে they're gonna recover lost a lot of cost and things like that. তো এটাও হ্যাঁ, আমার কান্ট্রির জন্য এটা অফকোর্স খারাপ, কারণ আমার কান্ট্রি ডিপেন্ডেন্ট অন দোজ কাইন্ড অফ থিংস। এবং আমাদের দেশেও কিন্তু আবার যে রাজনীতি হয়, যে মজুদদারি রাজনীতি হচ্ছে, আবার গ্যাস স্টেশন গুলাও হচ্ছে দাম বাড়ানোর জন্য অপেক্ষা করে হচ্ছে তেল বিক্রি করতেছে না, যে আচ্ছা দাম বাড়লে বিক্রি করবো। কারণ এখানে আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলতে চাই এই মুহূর্তে, যেহেতু বাংলাদেশে তেলের কথা আসছে। যখন তেলের দাম বাড়ানো হয়েছে, তখন সবার আগে বাংলাদেশের সরকারকে ধন্যবাদ দিছে তেল পাম্প মালিক সমিতি। তো এটা কিন্তু একটু মানে কি বলবো, যে সাসপিশিয়াস, মানে হচ্ছে সন্দেহজনক, যে তারা কেন করবেন, তাদের কি ক্ষতি হচ্ছিল, বা নাকি তাদের প্রফিটের পরিমাণ বাড়তেছে ওই জায়গা থেকে? এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট লাগছে আমার কাছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে যখন যুদ্ধের পর ইমিডিয়েটলি যখন ফার্স্ট একটা এপিসোড রেস করেছি, আমরা যখন ডিসকাস করেছিলাম, ইট ওয়াজ উইদিন দ্য ফার্স্ট উইক অফ দ্য ওয়ার, তখন কিন্তু আমরা বলতেছিলাম যে আমরা যে প্রাইসটা দেখছি সেটা হলে ইট ইজ লাইক এপ্রিল মে প্রাইস, দিস ইজ দ্য গোনা বি দ্য প্রাইস ফর এপ্রিল মে সাপ্লাই। তো এখন পর্যন্ত যা দেখতেছি, দিস ইজ নট ইয়েট দ্য ফুল পিকচার। জুন, জুলাই, আগস্ট, তখন গিয়ে দেখা যাবে যে হাউ ব্যাড দ্য সিচুয়েশন ইজ। এনার্জি না, অয়েল প্রাইস তো কমার পরে আবার দেখলাম যে একটা বাড়া শুরু হয়েছে অলরেডি, মানে আগের পর্যায়ে পুরোপুরি যায়নি এখনো, কিন্তু একটা ওই দিকেই যাওয়ার পথে আছে। এর মধ্যে ডেইলি মোটামুটি ফ্ল্যাকচুয়েট করতেছে, যে আলোচনা করতে বসতেছে এটা নিয়ে, হচ্ছে আচ্ছা ঠিক আছে সম্ভাবনা আছে, দাম কমে যাচ্ছে, আবার বলতেছে যে ইরান জাহাজ নিয়ে চলে গেছে, দাম বেড়ে যাচ্ছে, আবার মানে বিভিন্ন খবরের কারণে দৈনিক মনে হয় তেলের দাম একটা ওঠানামা করতেছে ভালো রকমের। মানে ডে টু ডে বিশ্ববাজারে তেলের মূল্য বেশ ভ্যারি করতেছে এই মুহূর্তে। তো আর যে ওএসিডি আছে, ওএসিডি যে ইনভেন্টরি আছে, ওএসিডি কান্ট্রিগুলো তাদের জেপি মর্গানের যে অ্যানালিস্ট আছে, তারা বলছে যে অ্যাকচুয়াল মিনিমাম উইল হিট অ্যারাউন্ড
মে 7 বা মে 9 তারিখের থেকে মে 30 তারিখ পর্যন্ত যদি আজকেই যদি যুদ্ধ থেমে যায়, থেমে যায়। আচ্ছা, এই আচ্ছা। যদি ব্লকেড উঠায় দেয়, তাহলে লিখা the it will hit the OECD countries মে 7 থেকে মে 30 তখন গিয়ে দেখা যাবে যে একটা ক্রাইসিসের মতো। সো এখন if we think that we are already in crisis, like we need to wait and see. তো বাংলাদেশে আমরা আগের এপিসোডগুলোতেও যে করতেছিলাম আলোচনা, সেই আলোচনার প্রেক্ষিতেই যদি আমরা আবার করি একটু যে সামারে বা গ্রীষ্মকালে বাংলাদেশে বর্তমানে এই আমাদের এপিসোড যখন আমরা রেকর্ড করছি এই সপ্তাহে গত 4-5 দিন জুড়ে বেশ তাপদাহ চলতেছে, একটা তাপপ্রবাহ। এর ফলে বাংলাদেশে অনেক মানে মানুষের জন্য রাতের বেলাও তোমার ঢাকা শহরের ভেতরেই দেখা যাচ্ছে যে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, মানে 36 ডিগ্রি সেলসিয়াস এরকম অবস্থা। তো মানুষ কিন্তু বেশ একটা নাবিশ্বাস অবস্থা অলরেডি গরমে। এর মধ্যে ঢাকাতে সেভাবে না হলেও ঢাকার বাইরে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিওতে বা নিউজে আমরা দেখতেছি, টিভি বা পত্রিকাতে, যে মানুষ কিন্তু লোডশেডিং এর মুখোমুখি হচ্ছে গ্রামাঞ্চলে বেশ ভালো করেই। সেই জায়গা থেকে সরকারও হচ্ছে বলতেছে যে সামনে আরো লোডশেডিং করা লাগতে পারে। যেমন সেদিনে আমি শুনলাম যে প্রায় 3000 মেগাওয়াট একদিনে লোডশেডিং হয়েছে। তো সেটা কিন্তু হিউজ পরিমাণের একটা বলা যায়। এবং সরকার ঢাকা শহরের ভেতরে যারা আছে এইখানে যেহেতু সরকারি অফিস আদালত থাকে অনেক কিছু, এই জন্য তারা যেমন কম লোডশেডিং করে, তাদেরকেও বলতেছে যে তাদেরও হচ্ছে প্রস্তুত থাকতে হবে যে শুধু গ্রামাঞ্চলে যে লোডশেডিং হবে তা না, এই লোডশেডিংটা ঢাকাতেও কিছুটা করা হবে। তাদের এই জন্য প্রস্তুতি নিতে বলা হচ্ছে। তো সামনে গ্রীষ্মকালে মনে হয় মানুষের লোডশেডিং যদি এই হরমুজ প্রণালীর এইটা সমাধান না হয়, তাহলে তুমি বেশি অতিরিক্ত টাকা খরচ করেও তুমি যেহেতু তেল যথেষ্ট পাচ্ছ না, সাপ্লাই চেনে প্রবলেম হচ্ছে, লজিস্টিক্সের প্রবলেম হচ্ছে, সেখানে লোডশেডিং মনে হয় একটা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এরকম 40 ডিগ্রি সেলসিয়াসে দৈনিক লোডশেডিং হইলে এটা মানুষের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। আমার ধারণা সরকার এটার জন্য কাজ করছে এবং তারা এগুলো মাথায় রেখে নিশ্চয়ই পরিকল্পিতভাবে অতিরিক্ত দামে, যেমন রিসেন্টলি দেখলাম তারা অতিরিক্ত দামে কিছু তেল অর্ডার করছে যেগুলো বাংলাদেশের পথে আছে, অন্য জায়গা থেকে কিনতে হচ্ছে। এখানে আবার একটা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তেল কিন্তু, বা তুমি হয়তো এই ব্যাপারটা একটু আমি তোমার কাছে শুনবো, যে আমি চাইলেই কি এখন মধ্যপ্রাচ্য থেকে এনে মানে বাংলাদেশে যে পরিশোধন করতেছি, ক্লিন করে আমাদের ব্যবহার উপযোগ্য করতেছি, দেখে আমি চাইলেই এখন ভেনেজুয়েলা থেকে আনতে পারবো কিনা বা রাশিয়া থেকে আনতে পারবো কিনা, তাদের চাইতে আমাদের পরিশোধন করার অন্যান্য অঞ্চলগুলোর মধ্যে পার্থক্য আছে কিনা, এই ব্যাপারে যদি একটু বলো আর কি। ফার্স্ট অফ অল হলে রাশিয়া থেকে তেল কিনতে হইলে মানে ইট ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ থিং দ্যাট বাংলাদেশ নিড টু আস্ক ফর পারমিশন টু বাই অয়েল ফ্রম রাশিয়া। এটা কিন্তু সরকার 2 বার এই নিয়ে পারমিশন নেওয়ার চেষ্টা করছে মনে হয়, যে রাশিয়া থেকে তেল নেওয়ার জন্য। তো ইউজুয়ালি তো লিখে তারা ডিরেক্টলি আই থিঙ্ক বাংলাদেশি যেগুলো হলে যে অ্যাটলিস্ট এলএনজির ব্যাপারে যেটা বলতেছে সেটা হলে বাংলাদেশ হলে ডিরেক্টলি usually constrained LNGs like ফ্লোটিং যে FLNG প্ল্যান্ট গুলো আছে সেগুলো হলে প্রসেস করে থাকে কাতারের গুলো। সো সেক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক বাংলাদেশ উইড বি নিডিং এনি এক্সট্রা স্টেপস টু রিফাইন অ্যান্ড ইট ইজ নট এনি ডিফারেন্ট দেন হোয়াট ইট ইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো বাট দ্য diplomacy and the process is a bit different. আরেকটা যেটা আমরা আগের এপিসোডে কথা বলছিলাম যে the possible toll system, they need to pay a toll to Iran to পাস করার জন্য। তো দেখা যাচ্ছে যে due to different kind of sanctions যে এই টোল গুলো ফ্যাসিলিটেট করতে হয় ক্রিপ্টোকারেন্সি দিয়ে। So they are not accepting dollars or এর মধ্যে আমরা কিছু খবর দেখছিলাম যেখানে চাইনিজ ইউয়ান ব্যবহার করা হচ্ছিল, আবার মাঝখানে কয়েকদিনের খবর ছিল যে ইরানি রিয়াল ইউজ করা হচ্ছে, আবার ওই যে ক্রিপ্টোকারেন্সির কথাও আমরা শুনছি। হ্যাঁ, mostly it's actually it happens in cryptocurrency আচ্ছা আচ্ছা। মানে এটা যাতে ব্লক বা কিছু না হয়ে যায় আর কোন আনট্রেসেবল যাতে থাকে। তো interestingly they are leaning to there was like a more stable coins তারা হলে ওগুলো প্রেফার করে। সো আই ডোন্ট নো বাংলাদেশে যে ফ্ল্যাগ ক্যারিয়ার গুলো আছে সেগুলো যেহেতু মানে অনেক সময় দেখা যায় যে অনেক ফরেন কান্ট্রি ইজ রেজিস্টার্ড অর ইনস্যুরড বাই আদার ফরেন ইন্স্যুরেন্স কোম্পানিজ।
So maybe they will try to facilitate those things. So we'll see. We'll probably need to wait and see আসলে কি হয়। না, আমাদের আশা থাকবে যে সামনের গরম আর একটু শীতল হোক, ঠান্ডা হোক, ওই আগের বছরগুলোর মতো যেন ওইরকম সারা সামার জুড়েই যেন 40°C তাপমাত্রা না থাকে, সেটা আশা করি মানুষের জন্য একটু অন্তত হবে। তো এখানে আমাদের লোডশেডিং থেকে মানুষের হাই পাক আশা করি আমাদের সেটাই বড় থাকবে। কারণ লোডশেডিং কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াইতে পারে, যেটা আমরা হয়তো অনেক ক্ষেত্রে আশঙ্কা করি যে মানুষ যখন এর আগেও আমরা বিভিন্ন সময় দেখছি যে লোডশেডিং কারণে মানুষ কিন্তু অনেক সময় কি বলবো যে বিক্ষোভ প্রকাশ করতেছে, রাস্তায় নেমে আসতেছে, বা বিদ্যুৎ অফিসগুলোতে ভাঙচুর করতেছে। এটা কিন্তু মানে সচরাচর একটা কমন ব্যাপার ছিল একটা সময়। তো সেইটা হলে, কারণ এটা আমরা চাই কেন অ্যাভয়েড করতে, আমার কাছে মনে হয় যে এই ধরনের পরিস্থিতিতে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মানুষের একটা মুখোমুখি অবস্থান, একটা মুখোমুখি ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময়। তো সেইটা হয়তো কি বলবো যে সরকার মাথায় রেখে কাজ করছে যাতে করে এই ধরনের পরিস্থিতি এড়ানো যায়। এবং আমার ধারণা থাকবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হলেও যাতে যেন জীবন বা স্থাপনা কোনো কিছু ক্ষতি না হয়, ব্যাপারগুলো যেন সহজে সমাধান করা যায় আর কি। তো এটা যে হচ্ছে এখন কারণ না, আমরা আমার মনে হয় কিছুটা জায়গা থেকে, আশঙ্কার জায়গা থেকে আর কি, যাতে এই ধরনের পরিস্থিতি না দেয়। So of course we don't want anything bad to happen to our country and our people. But the thing is that আমরা যেগুলো আগে global warming and different kind of কথা বলছে যে বাংলাদেশ doesn't have the preparation. বাংলাদেশের যে প্রত্যেক বছরই রেকর্ড পরিমাণ তাপদাহ মাত্রা বাড়ছে গ্রীষ্মকালে। তো বাংলাদেশ যদি ওইভাবে যদি প্রিপেয়ার্ড না হয়, বাংলাদেশ যদি এনার্জি সাপ্লাই বা এনার্জি ক্রাইসিস যদি প্রপারলি হ্যান্ডেল না করতে পারে, things are gonna get worse. বাংলাদেশকে নট অনলি দ্যাট আমরা জাস্ট এনার্জি উপরে ফোকাস নিয়ে কথা বলতেছি, বাট বাংলাদেশে রিলাইজ হেভিলি অন ফার্টিলাইজার। তো এখান দিয়ে প্রচুর অ্যামাউন্টের ফার্টিলাইজারও কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে এবং অ্যালুমিনিয়াম আছে, এবং এছাড়া আরো কিছু আছে। বাংলাদেশে কিন্তু যে এলএনজি গ্যাসের একটা সংকট অলরেডি শুরু হয়ে গেছে, যে এলএনজি গ্যাসের দাম কিন্তু সরকার প্রায় 600 টাকা বাড়াইতে বাধ্য হয়েছে, এবং খোলা বাজারে সেটা আরো বেশি দামে বিক্রি হয়, বাট বর্তমানে সরকারি দামই প্রায় 1900 টাকা আর কি একটা এলএনজি সিলিন্ডার। তো আমাদের আশা থাকবে যে দেশের রাজনীতি, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা তো অনুষ্ঠান আস্তে আস্তে প্রায় শেষ করবো এপিসোড, যে বেশ কিছু ঘটনা বাংলাদেশে এখনো ঘটছে রাজনীতিতে বা মানুষের জনজীবনে, অর্থনীতিতে, যেগুলো পরবর্তীতে বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে, গলার কাটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে হয় আর কি। তো এই ব্যাপারগুলো সরকার মনে হয় সচেতন থাকার জায়গা আছে, এবং সরকারের কি ধরনের রাজনীতির দিক নির্দেশে দেয় বা তারা কোন পথে যায় সেটার উপর মনে নির্ভর করে এই ব্যাপারগুলা ছোট অবস্থাতেই সমাধান হয়ে যেতে পারে, আবার বড় হয়েও দাঁড়াতে পারে। এর মধ্যে কিছু ব্যাপার আবার বাংলাদেশ সরকারের হাতেও ডিরেক্টলি নাই, কিছু ব্যাপার আন্তর্জাতিক পরিমণ্ডলে আছে, যেটা আমরা এই রাজনীতির ক্ষেত্রে বললাম যে তেল নির্ভর যে রাজনীতি, এর বাইরে অন্যান্য যে আমরা আজকে আলোচনা করলাম, সেই ক্ষেত্রে মানুষকেও মনে হয় যে আমাদের প্রতি, মানুষের প্রতি, দর্শকদের প্রতি আহ্বান থাকবে যে চোখ কান খোলা রাখার, বা তোমার গুজব বিভ্রান্ত না হওয়ার। গুজব নিয়ে আমরা অনেক দিন থেকে কথা বলে আসতেছি যে গুজব বাংলাদেশের একটা বড় ইস্যু, এবং গুজব নিয়ে আমরা এপিসোডও করছি, সোশ্যাল মিডিয়া নিয়ে এপিসোড করছি, যেখানে আমরা বলার চেষ্টা করছি যে কিভাবে গুজব টুজব কিছুটা ধরা যায়, বা গুজব থেকে গুজব কেন ক্ষতিকর, কোনো কিছু শুনলেই বিশ্বাস না করে অন্তত 1 দিন 2 দিন দেখেন, এটা নিয়ে আরেকটু যাচাই বাছাই করেন, দেখেন যে অনেক সময় সঠিক তথ্যটা 1 দিন পরে আসতেছে বা 2 দিন পরে আসতেছে। এই যে সময়টা নেওয়া আর কি, এটা একটু মনে হয় ধীরে সুস্থে করা দরকার আর কি। এইটা তো তুমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে লাস্ট কিছু বলা থাকে। গুজবের জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা সবসময় এমফেসিস দেওয়ার চেষ্টা করি যে বাংলাদেশের যে one of the major problem that we face right now is that কেউ একটা কিছু দেখেছে আর ওইটাই they are rushing into reaction like getting based on without any verification or whatnot. তো বাংলাদেশের জন্য যে one of the most dangerous জিনিস গিয়ে যে এরকম যখন ক্রাইসিস বা কোনো কিছু চলতে থাকবে, there's a possibility of a crisis, মানুষ এটার
মানে they will try to take the advantage of the situation. এই উসিলে যুক্ত যে অনেক মিথ্যা কথা সরকারের বিরুদ্ধে বা মানুষের বিরুদ্ধে এগুলো পোস্টার্স করবে। সো আই থিঙ্ক সবকিছুই একটা ভেরিফাই করা উচিত। বুদ্ধি টুদ্ধি আছে সেটুতে আসলে দেখা উচিত, দেন ইউ ক্যান রাশ টু কনক্লুশন। কারণ ওই যে অনেক অনেক বাজে লোক আছে, সেটা হচ্ছে যেমন অনেক ধরনের লোকই তো কাজ করছে যারা চাচ্ছে যে মানুষের মধ্যে এই বিভ্রান্তিটুকু ছড়াই দিয়ে, আমরা যেটা আজকে রাজনীতির যে সিস্টেম এগুলো নিয়ে কথা বললাম, যে মানুষের মধ্যে এই বিভাজনটা বাড়ানোর জন্য যে সবাই যে আসলেই করছে তাও না, অনেক ক্ষেত্রে বাইরে থেকে থার্ড পার্টি বা হচ্ছে অসৎ লোকজন তারাও হচ্ছে, এটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, রাজনীতির রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে, বিভিন্ন লেভেলে হচ্ছে এই যে একটা বিভাজন তৈরি করার যে চেষ্টা, সেটা গুজব হচ্ছে অন্যতম একটা মাধ্যম এই বিভাজনটা তৈরি করার ক্ষেত্রে। তো এটা মানুষের সচেতনতা, যাক আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো যতটুকু সম্ভব বিভিন্ন যে সময়ে বলার বা সবাইকে হয়তো যতটুকু আমাদের জায়গা থেকে আমরা দেখি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের এই পডকাস্টের কিন্তু অন্যতম উদ্দেশ্য আসলে সেটাই, যে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসগুলো দেখতেছি সেটা অন্যদের সাথে শেয়ার করা, যে আপনারাও দেখছেন কিনা, বা দেখলে হচ্ছে এই ব্যাপারগুলোতে সচেতন থাকেন, এবং যদি দেখেন সেটা অবশ্যই চমৎকার একটা ব্যাপার। একটা সচেতনতা তৈরি করার জায়গা থেকেই তো মূলত আমরা এখানে কথা বলার চেষ্টা করি আর কি। তো ভবিষ্যতে আমাদের সেই চেষ্টাটা হয়তো অব্যাহত থাকবে।